Hello and welcome to a new episode of Hutum Pachaddera. আজকে আমরা যখন এই এপিসোডটা রেকর্ড করছি তখন আমার আশেপাশে বেশ কটা জিনিস ঘটে গেছে। প্রথমত, ডাক্তাররা নিজেদের স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নিয়েছে। আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে বন্যা, এবং এই বন্যাটাকে মুখ্যমন্ত্রী তকমা দিয়ে দিয়েছেন ম্যানমেড বন্যা হিসেবে। কে তার পেছনে আছে, কারা এই বন্যা করিয়েছে, সেই সব নিয়ে চলছে দোষারোপের পালা। একজন আর একজনকে দোষ দিচ্ছে, আর একজন আবার এদেরকে দোষ দিচ্ছে। তো এইসবের মধ্যে অ্যাকচুয়ালি সাফার করছে সাধারণ মানুষ। আসলে সাধারণ মানুষের কথা কতজনই বা ভাবে হয়তো কেউ কেউ। তেমনই একজন মানুষকে নিয়ে আজকের এই এপিসোড। মার্ভেলের অ্যাভেঞ্জার্সদের সাথে তো অনেকেই পরিচিত, কিন্তু তোমার আমার আশেপাশেও এরম অনেক সুপার হিরো লুকিয়ে থাকে যারা সাধারণ মানুষের জন্য নিজেদের প্রাণ দিতেও দুবার ভাবে না। হ্যাঁ, আমি কথা বলছি এমনই এক সুপার হিরোর ব্যাপারে, যাকে আমরা হসপিটাল ম্যান হিসেবে চিনি, পার্থ কর চৌধুরী। পার্থদা পেশায় একজন পুলকার চালক। সকালবেলা তড়িঘড়ি স্কুল পড়ুয়াদেরকে তাদের স্কুলে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি এসে খাবার নিয়ে টোটো করে পৌঁছে যায় চিত্তরঞ্জন হসপিটালের সামনে। আমরা পার্থদার সাথে অনেক কথা বলেছি। প্রথমেই যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই হসপিটাল ম্যান হয়ে ওঠার জার্নিটা ঠিক এক্স্যাক্টলি কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছিল? আমি প্রায় 7.5 বছর থেকে 8 বছর হতে চললো। 2016 সালের অক্টোবর মাস থেকে। কারণ আমি তো নিজেই অসুস্থ হয়েছিলাম। যেহেতু আমি হাসপাতালে ছিলাম, সরকারি হাসপাতালে, সেই সরকারি হাসপাতালে যারা থাকে তাদের থাকার যে কষ্টটা, সেটা আমি খাটে শুয়েই বুঝেছিলাম যে কি ভয়ঙ্কর কষ্ট নিয়ে এই হাসপাতালের রোগীর আত্মীয়রা হাসপাতালে সময় কাটায়। শুধুমাত্র রোগীর টেনশন নয়, তারপরে মানে নিজের বেঁচে থাকারও একটা টেনশন সবসময় কাজ করে। নিজের খাওয়া, নিজের জল, নিজের বাথরুম। আমি খাটে শুয়ে প্রায় সেইখানে সেই সময়ই আমার এই ফিলটা এসছে। আমার মনে হয়েছিল যে অনেকে অনেক কাজ করে, রাস্তায় কাজ করে, অনাথ আশ্রমে কাজ করে, বৃদ্ধাশ্রমে কাজ করে, বিভিন্ন গ্রামে যাচ্ছে, কিন্তু এই মানুষগুলোকে নিয়ে সেই সময় 2016 সালে আমার ধারণা কলকাতা শহরে সেরকম কি ছিল না। তখনই আমার শুরু। বিগত 7-8 বছর ধরে কন্টিনিউয়াসলি এভরিডে দুবেলা দু জায়গায়, সকালে চিত্তরঞ্জনে, বিকেলে শম্ভুনাথ পণ্ডিতে এতগুলো মানুষের জন্য খাবার দেওয়া কিন্তু চারটিখানি কথা নয়। আর আমার স্বাভাবিকভাবে এই প্রশ্নটা জাগলো যে কিভাবে এটা পসিবল হয়? তুমি একাই করো নাকি আরো মানুষজন তোমার পাশে এসে দাঁড়িয়েছে? এত লোক তো প্রথমের থেকেই ছিল না। প্রথমে 30 জন ছিল, মানে আমার আয়োজনটা 30 জনের ছিল। প্রথমে মুড়ি, চিড়ে, বিস্কুট, কলা এগুলো প্যাকেট করতাম বাড়িতে। হাসপাতাল থেকে বেরিয়ে আমি যখন বাড়ি গেলাম, একটু সুস্থ হয়েই আমি এটা শুরু করেছিলাম। 30টা করে প্যাকেট নিয়ে রাত্রি 10টার পর হাসপাতালে আসতাম, এসে ওই লোকগুলো যেই মানুষগুলোর প্রয়োজন তাদের একটু খুঁজে দিতাম। এটাই শুরু। তারপর আস্তে আস্তে কি হলো, মানুষ বাড়তে থাকলো, কিন্তু আমার ক্ষমতা তো সীমিত। কোভিডের আগে আমি বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার জোগাড় করতাম রাত্রিবেলা। যে খাবারগুলো অব্যবহৃত, মানে বিক্রি হতো না কিন্তু ফ্রেশ ফুড, সেগুলো ওরা আগে রাস্তায় দিয়ে দিত বা ফেলে দিত, সেগুলো আমি ওদের থেকে কালেক্ট করতাম, করে আমি সেই খাবারগুলো নিয়ে হাসপাতালে গিয়ে মানুষদের দিতাম। সেই সময় সংখ্যাটা 1 লাফে 150 থেকে 180 হয়ে গেছিল 30 থেকে। এইবার সেই
খাবার দেওয়াটা চলছিল 3টে হাসপাতাল, টুম করে কোভিড চলে এলো। কোভিড আসার পর দোকানগুলো বন্ধ হয়ে গেল, খাবারও বন্ধ হয়ে গেল। এবার তখন আবার আমাকে ফেরত যেতে হলো মুড়ি চিড়েতে, কিন্তু বেশি দিন থাকতে হয়নি, কারণ আমার কাজটা ততদিনে মানুষের কাছে পৌঁছেছিল। এবার এই পৌঁছানোতে কি হয়েছে, কিছু মানুষ আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করলেন, যারা চাল ডাল এইসব দিতে আরম্ভ করলেন, এবং আমি একটা জায়গায় রান্না শুরু করলাম। সেইখান থেকেই ভাত ডাল দেওয়া শুরু, সেটা একবেলা থেকে আজ দুবেলা এসে দাঁড়িয়েছে। প্রথমে আমি যখন খাবার দিতাম তখন ওই 70-80 জনের খাবার দিতাম একবেলায়, এখন আমি নিয়মিত 150 জনের খাবার দিচ্ছি। এবং সেটা সম্পূর্ণই আমি বলছি যে অন্তত 70 ভাগ মানুষের সাহায্য, 30 ভাগ আমার নিজের দিতেই হয়, কারণ মাসে 20 দিন খাবার হয়তো আমি পেয়ে গেলাম, কিন্তু বাকি 10 দিনের খাবার আমাকে নিজের থেকে জোগাড় করতে হয়। আমি বিশ্বাস করি যে কোনো চ্যারিটি শুধুমাত্র হাত পেতে হয়। চ্যারিটি করতে গেলে নিজেরও কিছু কায়িক পরিশ্রম তো লাগে, তার সাথে আর্থিক সাহায্যও প্রয়োজন হয়। সবটাই চেয়ে নেওয়াটা ঠিক। আমি টাকা যতদিন থেকে খাবার দিয়ে আসে মোটামুটি কোনোদিন বাদ দিই, আমার খুঁজে খুঁজে টাকা ভাত দেয়। তো আমরা তো নর্মাল খাবার পেয়ে যাচ্ছি, এটা কোনো রিচ নয়, খুব হালকাতে মোটামুটি চলে যাচ্ছে ভালো। যারা খাবার নেয় তাদের সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে জানতে পারলাম যে পার্থদার এই মেনুতে নাকিও বেশ একটা ভেরিয়েশন হয়। না, মূলত তো মাসে বেশিরভাগ সময় থাকে ভাত ডাল তরকারি, ভাত ডাল আলু সেদ্ধ এগুলোই থাকে, কিন্তু অন্তত 4-5 দিন মাসে এরকমও হয় যেদিন ওরা পোলাওও পায়, কখনো ডিম কষাও পায়, কখনো চিকেনও পায়, মাছ পায়। এগুলো মাসে 4-5 দিন ম্যাক্সিমাম হয়। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে কেউ কেউ হয়তো কোনো কোনো জিনিস, বিস্কুটের প্যাকেট দিয়ে গেল বা কোনো ফলের রসের শিশি দিয়ে গেল, সেইগুলো ওরা আমার মাধ্যমে ওদের কাছে গিয়ে পৌঁছায় মাসে। এইগুলোই পায়। আর এছাড়া অতিরিক্ত মিষ্টিটা পায়, মিষ্টিটা অন্তত মাসে বা 15-20 দিন পায়। আর বাকি আর কিছু না, বিশেষ কিছু খাবার আমি দিই যেগুলো মাসে 4-5 দিনের বেশি হয় না। ওই আমিষ খাবার বলতে যেটা বোঝায় সেটা মাসে 4-5 দিন হয়। আচ্ছা, আমি শুনছিলাম যে তুমি নাকি কিছু রুলস এন্ড রেগুলেশনস ফলো করো এই খাবার দেওয়ার ক্ষেত্রে, মানে তুমি সবাইকে জেনারেলি দিয়ে দাও না, মানে এটা কেন, মানে এটা কি একটু যদি বলো। সমস্যাটা হলো যেটা বিভিন্ন মানুষ যারা খাবার দেন তারা রোগী দেখে দেন না, তারা দেখেন মানুষ হাত পাতলে খাবার দেন। আমার কাছে নিয়ম হলো, আমি হাসপাতালে যখন আসি আমি কার্ড ছাড়া কাউকে খাবার দিই না, এবং বাসন ছাড়া খাবার দিই না। আমি কলা পাতা বলো, কাগজের পাতা, থার্মোকল এগুলো ইউজ করি না, কারণ এটাতে হাসপাতাল ময়লা হয়। তাই সেই কারণে অনেকে আমার কাছে খাবার ফেরতও যায়। আর আমার কাছে কথা হলো, তুমি যদি হাসপাতালের লোক হও, তুমি যদি রোগীর আত্মীয় বা রোগী হও, তবেই তুমি আমার কাছ থেকে খাবার পাবে। খাবার পেয়েছিলে ওই জন্য ডাব্বা, নাহলে তো ডাব্বা নাও না করবে। এটা নিয়ে যে হাসপাতালে ফেলবে, হাসপাতালটা ময়লা হবে। না না, জানি কি করবে না করবে। 7 বছর হাসপাতালে আসছে, আমি সব জানি। আচ্ছা, ডাক্তারদের সাথে তোমার ইন্টারাকশন কেমন যদি একটু বলো। বিভিন্ন ডাক্তাররা আছেন, সবাই জানেন যে আমি খাবারটা দিই। মাঝে মাঝে এসে পিঠ চাপড়ে যান, বিপদে পড়লে কাউকে দেখি না। বিপদে তো বহুবার পড়েছি। পিজি হাসপাতালে লোকাল দোকানদারদের কাছ থেকে খুব জোর বেঁচে এসেছি, তারা পুরো একদম দল বেঁধে আমাকে মারতে এসেছিল, সেই সময় বেঁচেছি। এছাড়াও বিভিন্ন সময় পুলিশ বা আমাকে হাসপাতাল থেকে বার করে দিয়েছে। পুলিশের আইন মেনে কাজ করেছে। পুলিশের কথা হলো, সরকারি হাসপাতালের মধ্যে খাবার দেওয়া বারণ, সেটা আমি লুকিয়ে লুকিয়ে দিতে গেছিলাম। সেটা কোনো অসৎ কারণ না, খুব সৎ কারণেই দিতে গেছিলাম। আমি ঠিক অথেন্টিক মানুষগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। এখন সরকারি আইন যদি থাকে যে হাসপাতালের ভেতর খাবার দেওয়া যাবে না, সেটার জন্যই হয়তো পুলিশ আমাকে ধরেছে এবং নিয়ে গেছে, কখনো কখনো বার করে দিয়েছে, তাড়িয়েছে, দুর্ব্যবহার করেছে। কিন্তু আমি ধরে নিয়েছি যে সেটা আমারই ভুল।
আচ্ছা পার্থদা, এই দুবেলা খাবার দেওয়া ছাড়াও আরো অনেক কাজ করো আমি শুনেছি, যে যদি একটু বলো আমাদেরকে। আমি যেটা করি সেটা হচ্ছে সকাল বিকাল এদের হাসপাতালে তো আসি খাবার দিতে, এছাড়াও আমি সাপ্তাহিক একটা ফ্রি মেডিকেল ক্যাম্প চালাই। সেই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আজ কোভিডের সময় থেকে চলছে। সেটা আমি কালীঘাটে যেহেতু থাকি, কালীঘাটেই চলে। সেখানে প্রান্তিক মানুষরা প্রায় 30 থেকে 35 জন মানুষ প্রত্যেক সপ্তাহে বিনামূল্যে ওষুধ পায় এবং এমবিবিএস ডাক্তারের পরামর্শ পায়। বলে রাখা ভালো, প্রথমে যে ডাক্তার ছিলেন অলোক বিশ্বাস, তিনিও আমার কাছ থেকে কোনোদিন, তিনি এমবিবিএস এমডি ছিলেন, তিনি কখনো আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি। তিনিও নিজের খরচে আসতেন। আজকে এখনো যে ডাক্তার আসেন, সমৃতা বন্ধু, সেও নিজের পয়সায় নিজের খরচে এসে চিকিৎসাটা দেন। আমি ওষুধটা জোগাড় করি এবং ওষুধটা কিনি। আচ্ছা পার্থদা, তুমি এত বছর ধরে এখানে আছো, তোমার তো অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, তো কিছু যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আমি যেহেতু ক্যান্সার হাসপাতালে থাকি, আমি ক্যান্সার হাসপাতালে বহু মানুষকে, আমার কাছে যেটা মনে হয় যে প্রথমে মানুষগুলো খুব চনমনে থাকে, দৌড়াতে দৌড়াতে আসে, খাবার নেয়, লড়াই করে খাবারের লাইনে। তারপরে যখন দেখি যে সেই মানুষগুলোই প্লাস্টিকের মধ্যে শুয়ে আছে, তাদের আর নড়ার ক্ষমতা নেই, মাথায় এক ফোঁটা চুল নেই এবং তাদের আর কথা বলারও জায়গা নেই, তখন আমি সময়টা বুঝতে পারি, সময় কাকে বলে। দেখে এত খারাপ লাগে যে এই মানুষগুলোকেই আমি একটা সময় এত দৌড়াতে দেখেছি, এত ভালোভাবে কথা বলতে দেখেছি, সেই মানুষগুলো রোজ ছুঁয়ে যায় মন। তারপরে বিভিন্ন মানুষ, এরা তো খুব প্রান্তিক মানুষ, এদের কাছে তো পয়সা কড়ি থাকে না। এরা যখন দুটো সজনে ডাঁটা নিয়ে এসে এগিয়ে এসে বলে, কাকু তোমার জন্য দুটো সজনে ডাঁটা এনেছি, বা দুটো শশা নিয়ে এসে বলে, কাকু তোমার জন্য দুটো শশা এনেছি, এইগুলো আমার কাছে প্রাপ্তি মনে হয়। এর থেকে এগুলোকে আমার মনে হয় এগুলোই বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। এই মানুষগুলোর এই ছোট্ট ছোট্ট রিটার্ন গুলো পার্থদার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। আচ্ছা পার্থদা, গোটা কলকাতা তথা ভারতবর্ষ এক হচ্ছে জঘন্যতম অপরাধের প্রতিবাদ করছে, অভয়ার সাথে ঘটে যাওয়া যে অপরাধের প্রতিবাদ করছে, জাস্টিস চাইছে আরজি করার জন্য। এটা নিয়ে তোমার কি বক্তব্য? আমার বলার, বাকি সবার বলার মধ্যে আলাদা কিছু নেই। আমার একটাই বলার, দোষী শাস্তি পাক। সিবিআই এর হাতে কেসটা গেছে, সিবিআই দ্রুত কাজটা করুক এবং করে যারা প্রকৃত দোষী, সে যেই হোক, যিনিই হন, তাকে যেন ধরে অবিলম্বে এবং খুব তাড়াতাড়ি এর একটা শাস্তি ঘোষণা করা হোক, শাস্তি পাক তারা, সাধারণ মানুষ চিকিৎসা পাক, সাধারণ মানুষ যেন কষ্ট না পায়। তিলোত্তমার যারা প্রকৃত দোষী, তিলোত্তমাকে যারা এরকম বিভৎস এরকম কাণ্ড ঘটিয়েছে, তারা প্রকৃত শাস্তি, তারা সেই প্রকৃত দোষীরা যোগ্য শাস্তি পাক, এটা আমার দাবি। একদমই তাই, আমরা সকলেই চাই অভয়ের সাথে ঘটে যাওয়া এই জঘন্যতম অপরাধের জন্য যারা যারা দোষী তারা সকলেই যেন শাস্তি পায়। আচ্ছা পার্থদা, বিগত কয়েকদিনে এই হাসপাতালের বা হাসপাতাল চত্বরের আশেপাশে তুমি কি কোনো চেঞ্জেস দেখতে পেয়েছো, নাকি সবকিছু আগের মতো সাবলীল আছে? না, একদমই আগের মতো ছিল না। আমি আমার কাছে যেটা মনে হয়েছে, আমি কি কারণে হয়েছে জানি না, যে কোনো কারণেই হোক হাসপাতালে রোগীর সংখ্যা অত্যন্ত কম। অসুবিধাটা হয়েছে আমার খাবারগুলো আমাকে কমিয়ে দিতে হয়েছিল, আর এখনো তাই জানি না কবে স্বাভাবিক হবে। এই হাসপাতালের মধ্যে আমি দেখছি এটাই, যে রোগীর সংখ্যা কম। আমরা সবাই চাই সবকিছু স্বাভাবিক হয়ে যাক, তার পাশাপাশি এটা চাই যে ছেলে মেয়ে বা জেন্ডার নির্বিশেষে সব মানুষ যেন তার কর্মক্ষেত্রে সেফ আর সিকিউর ফিল করে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পার্থদা, তোমার যে এত লম্বা জার্নি, এরপর তোমার কি প্ল্যানস আছে, যদি আমাদেরকে সবশেষে এটা বলো। অনেক বড় স্বপ্ন। আমি যাদের খাবার দিই তারা রাস্তায় পড়ে থাকে। হ্যাঁ, আমার তো খুব ক্ষুদ্র ক্ষমতা, আমি একক ক্ষমতা। আমি দুটো কথা বলি। একটা হচ্ছে যে সেই মানুষগুলো যারা রাস্তায় পড়ে থাকে তাদের একটা অন্তত রাত্রিরে থাকার জায়গা। কারণ বর্ষাকালে তারা একটা টিনের তলায় অন্তত 20-22 জন বসে থাকে, এ ওকে ঠেলে, ওকে তাকে ঠেলে, ভিজে হয়, নাকে রাইস টিউব লাগানো রোগীরাও রাস্তায় পড়ে থাকে। শীতকালে তারা একটা চাদর না একটা প্লাস্টিক গায়ে জড়িয়ে বসে থাকে কখন সূর্য ওঠার অপেক্ষায়। তাই এই মানুষগুলোকে একটা অন্তত মাথা গোজার জায়গা, মানে রাত্রিটা কাটাতে পারে,
অন্তত এরকম একটা স্বপ্ন আমার আছে, এরকম একটা কিছু করার, সেটা যেখানেই হোক, হয়তো কলকাতায় আমি করতে না পারলেও জেলার কোথাও করলেও করবো, কোনো হাসপাতালের কাছে। আরেকটা হলো যেটা হচ্ছে যে এই যে এত কাজ করে মানুষ, এত ছেলেপিলেরা কাজ করছে, এনজিও করছে, এনজিওর নামে করছে, একটু আমার কাছে কথা হলো যে কাজে স্বচ্ছতা আনো 1 নম্বর, আর হচ্ছে শুধুমাত্র ছবি তোলা ফেসবুকে দেওয়ার জন্য কাজ করো না। কাজে স্বচ্ছতা আনলে কাজ আটকায় না, আর মানুষের কাজে আমি বিশ্বাস করি যদি আমাদের মতো মানুষেরা কাজ না করে তাহলে এই ধরনের পরিস্থিতি সরকারের পক্ষে কোনোভাবে উতরানো সম্ভব হবে না। আমরা কাজ যদি বন্ধ করে দিই কালকে অনেক কিছু আটকে যাবে। তাই আমাদের দায়িত্ব নিয়ে কাজ করে, সবকিছু সরকার করবে না, সরকারের পক্ষে সম্ভব না। তাই আমাদেরও এগিয়ে আসতে হবে এবং স্বচ্ছতার সাথে করতে হবে। এনজিও নামটা এই যে সারা চারিদিকে একটু বদনাম হয়েছে, এইটার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে ঠিকঠাক যেন হয় কাজ, যাতে না মানুষ বলতে পারে যে এনজিও মানেই অন্য কিছু। কি অবাক এই পৃথিবী না, যেখানে প্রতিটা ভোটের আগে একগুচ্ছ মানুষ তোমার আমার দরজায় এসে ভিক্ষে করে যে একটা সুযোগ দাও, আমরা মানুষের ভালো করতে চাই। আর ভোটের পর তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে কোনো রকম কোনো পদের লোভ ছাড়া বছরের পর বছর নিজেদের সংসার খরচা থেকে টাকা বাঁচিয়েও মানুষের সেবা করে যায় এই পার্থদার মতো মানুষরা। এরা কি পাগল? অবশ্য এরম পাগলেরই আমাদের সমাজে হয়তো বেশি প্রয়োজন। তোমরা যারা পার্থদার সাথে দুপা মেলাতে চাও তাদের জন্য আমি পার্থদার নাম্বারটা নিচে দিয়ে দিলাম, অনায়াসে ফোন করতে পারো। পার্থদার সাথে থেকে আমি এইটুকু তো বুঝে গেছি যে মানুষের ভালো করার জন্য কখনো কোনো পদের প্রয়োজন হয় না। আর তাই পার্থদা যেটা বললো যে শুধুমাত্র ফেসবুকে ছবি তোলার জন্য চ্যারিটি করে কোনো লাভ নেই, আর যারা এটা করে তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করাই বোধহয় বেটার। যদি তোমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ইউটিউব চ্যানেল হুতুম প্যাচার ডেরা, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে এতটাই, দেখা হবে অন্য একটা এপিসোডে। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো, টাটা।